দর্শনটা বুঝেছিস? বুঝলে যাচ্ছিস না? আজ একটু ভালো করে বুঝাই আরো, ঠিক আছে? দেখ এগুলা করতে করতেই পারবি, জিনিসটা বুঝতে পারছিস নাকি রে? দেখ আমরা পড়ছি বচন। বচন আসলে কি বটে সেটা জানার আগে বচন আর অনুমান দুটা জিনিস আছে, আগে জান। বচন আর অনুমান। অনুমান মানে কোনো জিনিস সম্পর্কে অনুমান করা। বচন আমরা দেখেছি, আমরা যে বচনের ক্লাস করছি, বচন কি, বচন কাকে বলে, এগুলো আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এক কথায় যদি আমাদের বলা হয় বচন কি, তো তার উত্তর কি হবে? দেখ, বচন হলো বাক্যেরই পরিশ্রুত ও তর্ক বিজ্ঞান সম্মত রূপ। পরিশ্রুত এবং তর্ক বিজ্ঞান সম্মত রূপ। তোর একটা বাক্য আছে, ফুলটি হয় সুন্দর। বাক্য আছে, ফুলটি হয় সুন্দর। এইটাকে যদি আমাদের বলতে হয় বচন আকারে, তখন আমরা বলবো ফুল হয় সুন্দর। টিটা হাইটে যাবে, ফুল হয় সুন্দর। এবার যদি নিরপেক্ষ বচন, যেমন অবরোহ যুক্তি যদি আমরা দেখি, কোন যুক্তি বললি? অবরোহ যুক্তি। তো অবরোহ যুক্তি সাধারণত বচন বলতে নিরপেক্ষ বচনকে বোঝায়, ঠিক আছে? তো বচন, নিরপেক্ষ বচন কয় প্রকার আছে? কয় প্রকার আছে? 4 প্রকার। এ, ই, আই, ও, 4 প্রকার আছে। তাহলে দেখ কয় প্রকার আছে নিরপেক্ষ বচন? নিরপেক্ষ বচন আছে 4 প্রকার। যদি তোরা এই জিনিসটা বুঝতে পারিস তো তোদের ফিলোসফি ক্লিয়ার হয়। অবরোহ যুক্তি বলতে বোঝায় সাধারণত নিরপেক্ষ বচন। নিরপেক্ষ বচন যদি বুঝলি তাহলে আর কোনো টেনশন নেই। এ, ই, আই, ও। এই এটা কি বলে? সামান্য নিরপেক্ষ বচন। কি বলে বললি? সামান্য নিরপেক্ষ বচন। এটাকে বলা হয়, এটাই কি হয় রে, মনে আছে তো? তোদের বুঝানছিলি, মনে আছে? সকল হ্যাঁ ড্যাশ হই ড্যাশ, এটা বটে তো। এইখানে উদ্দেশ্য হবে, এখানে বিধেয় হবে, ঠিক আছে? এই বচনটাকে যদি আমরা বলি নিরপেক্ষ বচনে, তাহলে বটে সামান্য হয়ে আছে, মানে হ্যাঁ বাচক হচ্ছে সদর্থক। সামান্য সদর্থক কি নিরপেক্ষ বচন। এগুলা সব কি বচন বটে? নিরপেক্ষ, ঠিক আছে? কি বচন বটে? নিরপেক্ষ বচন বটে। তাহলে সামান্য এটাও বটে, এইটা দুটাই সামান্য বটে, এইটা দুটা বিশেষ বটে। তাহলে কি বললি? এই দুটা বটে সামান্য, ঠিক আছে? এ, ই সামান্য। তবে এইটা বটে সদর্থক মানে হ্যাঁবাচক, আর এইটা বটে নগ্নর্থক। তাহলে সামান্য কি বটে? নগ্নর্থক বটে। এটা নগ্নর্থক বটে বা না বাচক। হ্যাঁ, তাহলে এইটাই সকল জিনিসকে যেমন বুঝাই, তো ই বচনও সব জিনিসকে বুঝাবে। বলবে কোনো, প্রয়োগকার নয়োকার। হ্যাঁ, কোনো ড্যাশ মানে উদ্দেশ্য, ড্যাশে হবে নয়, এইটাই নয় অস্বীকার করবে। হ্যাঁ, কোনটা বটে? উদ্দেশ্য কোনটা বটে? বচনে যার সম্পর্কে বলা হয় কথাটা সে হয় উদ্দেশ্য, ঠিক আছে? বিধেয় কোনটা? বচনে, ঠিক আছে? বচনে উদ্দেশ্য সম্পর্কে যে কথাটা বলা হয় সেটা বিধেয়। মজা আয়া, ঠিক আছে? তাহলে উদ্দেশ্য কোনটা প্রথমে জানি? বচনে যার সম্পর্কে বা যে জিনিস সম্পর্কে কথা বলা হয় সেটা উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যে কোয়ালিটির কথা বলা হবে, যে গুণের কথা বলা হবে বা যেটা বলা হবে সেটা বটে বিধেয়, ঠিক আছে? যদি আমরা এইটাই করি, দুটাই কিন্তু সব বুঝাবে। দুটাই কথাই কিন্তু সব জিনিসকে বুঝাবে। যেমন আমি যদি বলে দিলি কোনো মানুষ চোর নয় বা কোনো মানুষ ভালো নয়, আমরা যদি বলি কোনো মানুষ ভালো নাই, তার মানে বলছিস যে বাস্তবিকে কেউ ভালো নাই, ঠিক আছে? মানে সব লোককেই খারাপ বলি, তোর নজরে সবাই খারাপ। তাহলে
কোনো মানুষ নয় ভালো, বচন আকারে আমাদের এইরকম লিখতে হয়। ভালো নাইটা, ভালো নাই যেটা থাকে, নাইটা আমরা বাক্যে লাস্টে থাকে, কিন্তু বচনে কি হবে, উদ্দেশ্য আর বিধেয়কে সংযোগ করবে। ঠিক আছে, এবার দেখ এইটা যেমন আছে এ বচনে, এটাও সব জিনিসকে বুঝাবে। এটাও কি করবে, সকল দিয়া আছে মানে এটা বুঝতে পারছি সব জিনিসকে বুঝাবে। ঠিক আছে, সকল মনে করিলে সকল একটা কি দিব, সকল পাতা হয় সবুজ। ঠিক আছে, এমনি নাইবা থাকুক, আমাদের লেখার সঙ্গে মতলব আছে, সকল পাতা হয় সবুজ। তাহলে এখানে পাতা সম্পর্কে কথা বলা হয়েছে। কি সম্পর্কে, পাতা সম্পর্কে কথা বলা হয়েছে। আর পাতাদের ব্যাপারে কি বলা হয়েছে, যে উলা বটে সবুজ। ঠিক আছে, তাহলে এবার দেখি এই যেটা আছে এটাকে কি বলে, উদ্দেশ্য বিধেয় যায় না গেলি তোরা দেখ, সকল বা কোনো, সকল আছে, এটা কোনো আছে, এটা বটে পরিমাপক। কি বটে, পরিমাপক। ঠিক আছে, বা পরিমাণ। পরিমাপক মানে যেটাই পরিমাণটা বুঝায়। সকল বললি মানে সব বুঝাচ্ছে। ঠিক আছে, সকল বললি মানে সব বুঝাচ্ছে। যেমন ধর দুনিয়ায় কোনো লোক, দুনিয়ায় কোনো লোক, কি বলছি, দুনিয়ায় কোনো লোক সরল নাই, তার মানে কেউ সরল নাইছে। ঠিক আছে, দুনিয়ায় কোনো লোক সরল নাই মানে কেউ সরল নাইছে, মানে সব লোককে আমরা অসরল বলছি, কঠোর বলছি। ওকে, তাহলে এগুলা কোন বচন, সামান্য সদর্থক আর সামান্য নগ্ন অর্থক। মনে রাখবি এগুলা বটে নিরপেক্ষ বচন। নিরপেক্ষ মানে কি, যে লোকের উপর ভরসা করে নাই থাকবে। ঠিক আছে, নিরপেক্ষ বচনে কি হয়, হেতু বাক্যের সাহায্যে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। কিসের সাহায্যে, হেতু বাক্যের সাহায্যে সিদ্ধান্তে পৌঁছাতে পারি। একটা টুকু পরে উদাহরণ দিব, বুঝতে পারবি, এটা আগে বুঝায়। তাহলে দেখ এবার আই বচন আছে আমাদের। কি বচন, তাহলে এইগুলো মুছাই নাকি, আগে এইগুলো মুছাই। এই বচন হয়েছে কমপ্লিট। দেখ আই বচন, হ্যাঁ কি বচন, আই বচন। আই বচন এগুলা বটে বিশেষ। আই বিশেষ, আইটাও বটে বিশেষ আর ওটাও বটে বিশেষ। তাহলে এটা আবার বিশেষের পর কি হবে, ওটা সামান্য সদর্থক ছিল আর সামান্য নগ্নর্থক। ঠিক আছে, একই রকম এটা হবে বিশেষ সদর্থক। ঠিক আছে, বা বিশেষ হ্যাঁ বাচক। কি বললি, হ্যাঁ বাচক। আর এটা কি তাহলে হবে, তোরা নিজেই বল, বিশেষ না বাচক। হ্যাঁ, মানে ও বচনে না কথাটা বলবে, আই বচনে হ্যাঁ কথাটা বলবে। ওকে, বুঝলি তোরা, বুঝেছিস না রে? ও আই বচনে হ্যাঁ বলবে, ও বচনে উদাহরণ দি, ওরকম বুঝবো না। তোরা বলবি যে এটা কোন বচন বটে। আমি একটা বাক্য লিখছি, হ্যাঁ, কোনো কোনো মেয়ে হই সুন্দর। ঠিক আছে, এটা তোরা বল কোন বচন বটে, তোরা বল, আই বটে। তাহলে এটা বটে আই বচন। ঠিক আছে, আর একটা হোক কোনো কোনো মানুষ হয় পাপী। কোনো কোনো মানুষ হয় পাপী, এটা কোন বচন হবে, কোন বচন, কোনো কোনো মানুষ হয় পাপী। হ্যাঁ পাক্কা, তাহলে এটাও হবে কি বচন, আই রে। ও কি করে হবে, ও তো আছে। হ্যাঁ, হয়ে থাকলো মানে সদর্থক, আর কোনো কোনো থাকলো মানে বিশেষ। ঠিক আছে, মানে বিশেষে কি হয়, সব জিনিসকে স্বীকারও করবে নাই,
সব জিনিসকে অস্বীকারও করবে না। মনে রাখবি যখন বলি সব জিনিস মানে 100 ঠিক আছে, সব বলতে 100 আর যদি একটুকুও কম থাকে 99.99% থাকলো, ঠিক আছে, 100 পুরা হইল নাই, তার মানে ওটা সব নাই। ঠিক আছে, আমি যদি বলি যে আমাদের গ্রামে সবাই মাধ্যমিকে পাস করেছে, ঠিক আছে, তার মানে যতজন মাধ্যমিক দিয়েছে সবাই পাস করা উচিত, তবেই আমি বলবো সবাই মাধ্যমিকে পাস করেছে। মনে করলে 50 জন দিয়েছে আর আমি বলে দিলি আমাদের গ্রামে সবাই মাধ্যমিকে পাস করেছে, কথাটা 50 জনে পাস করলে ঠিক, যদি একজনও ফেল করলো তাহলে কথাটা ভুল। সেই রকমে বিশেষ ধ্যান দে, সেই রকমে বিশেষ সদর্থক বচন হোক বা নগ্নর্থক বচন হোক নাই, যখন 100% বুঝাবে না, একটুকুও কম বুঝাবে, তখন সেটা স্বীকার করলে আয় বচন, অস্বীকার করলে ও বচন। ঠিক আছে, অস্বীকার করা মানে ও না মানা করে দিছে, মানা করলে ও বচন। মনে করলে আমরা আছি, ঠিক আছে, ক্লাসে 50 জন স্টুডেন্ট, তো 50 জনের স্টুডেন্টের মধ্যে আমি বলছি যে সবাই দর্শন খুব ভালো পড়তে পারে, সবাই দর্শন খুব ভালো পড়তে পারে, হ্যাঁ, রম্ভা বাদ দিয়ে, নাকি রে, হ্যাঁ, রম্ভাকে দিয়ে দিচ্ছি, বা সবাই দর্শন খুব সহজেই বোঝে রম্ভা বাদ দিয়ে, সবাই দর্শন খুব সহজে বুঝে রম্ভা বাদ দিয়ে। তার মানে কি 50 জন ছাত্রের মধ্যে একজন বাদ পড়ে যাচ্ছে, তো এইটাই সবাইকে বুঝাচ্ছে? সবাই না বুঝালে কোন বচন? আই কিংবা ও বচন। সবাই না বুঝালে অস্বীকার করলে রে ও বচন, আর স্বীকার করলে আয় বচন। ঠিক আছে, তাহলে এইটা তোদেরকে যে বাক্য বললি মনে করিলে এইটা বচনে তোরা বানাতে পারবি। ওই বললি যে আমাদের ক্লাসে, হ্যাঁ, 50 জন ছাত্রের মধ্যে রম্ভা বাদে সবাই দর্শন পড়তে পারে, এটাও বলবে। এটা তোদের শিখাবো, আগে সহজগুলো শিখাই নাকি। এটা কেমনভাবে কোনো মেয়ে হয়েছে এরকম দিয়ে করতে হবে। হ্যাঁ, কোনো মেয়ে হই আমাদের কোচিংয়ে যারা দর্শন পড়তে পারে, ঠিক আছে, বা হই দর্শন পড়ুয়া, ঠিক আছে, বা হই দর্শনে অভিজ্ঞ, ঠিক আছে, বা হই দর্শনে আমরা করতে পারি দর্শনে আগ্রহী, ঠিক আছে, দর্শনে আগ্রহী। যদি স্বীকার করা হয়, যদি অস্বীকার করা হয় তাহলে সেই একই রকমভাবে শুধু হয়ের জায়গায় নয় বসবে। ঠিক আছে, এগুলো কঠিন বটে। সব নিয়মগুলো যখন তোদের জানা হবে, বলেছি 13টা নিয়ম তোদের দিব, 13টা নিয়ম যদি তোরা জানে যে মুখস্থ করে নিস তো দর্শন খালাস, অবরহ যুক্তি আরও হটাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি এটা। আর একটা দি, আচ্ছা তোরা বল, কোনো মেয়ে নয় চালাক, কোন বচন হবে? তার মানে রম্ভাকে বেকার বললি না, বুঝতে পারে ও বচন বুঝছিস। ওটা একটা উদাহরণ দিয়েছিলি বোঝাবার জন্য, খুব সুন্দর। তোদের দর্শনটা জানিস ঘুইলে খাওয়াইন দিব, ঠিক আছে, দর্শনটা ঘুইলে খাওয়াইন দিব। শুধু তোরা ঘর যায় 1 ঘন্টা পড়বি। পড়াটা বলে না, লোকে বলে না পড়ার জন্য কোনো খাবার বটে, মাস্টার ঘটরাই খাওয়াইন দিবে, আমি খাওয়াইন দিব। তো ওটাই আর এনার্জি পাবি না। আচ্ছা একটা উদাহরণ তোরা নিজে দে, চল লীলাবতী তুই দে একটা উদাহরণ ও বচনের। যদি বুঝেছিস তো একটা উদাহরণ দিতে হবে, সবাই একটা ও বলবে, বল ও বচনে কি হবে? কোনো হবে আর নই হবে, বাকি যে কথা বলবি উদ্দেশ্য বিধেয় এবিসিডি হই না নই,
কোনো কোনো কে পাপি লইরি কোনো কোনো মানুষ নয় পাপি, একদম ঠিক আছে পাপি। তুই একটা বল আই বচনের। কোনো কোনো মেয়ে নয় পড়ুয়া, নিজেকে বলছে। হ্যাঁ এই লাইনে মেয়ে নয় পড়ুয়া, এটা আই বচন হবে? তোকে আই বচনে বলেছি, তুই দিলি কোন বচনের দিলি? তুই কি বচন বলে এটা? ও বচন। চল তুই একটা বল, ই বচন বল। ই বচন, ই ই ই বচনের উদাহরণ কোন কোন একবার না দুবার? ঠিক। তাহলে কি হবে গোটায়? ই বচনে হবে কোনো গ্রহ নয়। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে ই বচন। এবার নিরপেক্ষ বচনের কাণ্ডটা আগে শুন। যেমন তোদের বলেছিলি যে নিরপেক্ষ বচন কোনটা, ঠিক আছে? মানে কারো উপর নির্ভর করবে না, নিরপেক্ষ, কারো দিকে যাবে না, ও নিজের নিজের ভাবে আছে, ঠিক আছে? যেমন আমাদের দেশ একসময় নিরপেক্ষ ছিল, দুটা দল ছিল, ঠিক আছে? দুটা দল ছিল, ঠিক আছে? একটা আমেরিকার সাইডে নেটো, একটা ইউএসএস রাশিয়ার সাইডে। ওদের দুজনের বনতে নাই ছিল, ঠিক আছে? এইটা থেকে বুঝি, দুজনের বনতে নাই ছিল আমেরিকা রাশিয়া। মাঝে মাঝে আমাদের দেশ মাঝে মাঝে থাকলো, আমি তোর দিকে যাব নাই, তোর দিকে যাব না, গেলে তোর দিকে যাব সাহায্য নিতে, গেলে তোর দিকে সাহায্য নিতে যাব, ঠিক আছে? বুঝলি তো? তো নিরপেক্ষ সেই রকমই হই, মানে কারো উপর ভরসা করব না, নিজের ভরসায় থাকবো, ঠিক আছে? ওইটাই অবরোহ যুক্তি যদি আমরা দেখি তো নিরপেক্ষ বচনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পুরা অবরোহ যুক্তিটাই নিরপেক্ষ বচনের। তার মানে নিরপেক্ষ বচন কোনটা স্যার? আমি তো বুঝতে পারছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? তুই টেনশন না লে। নিরপেক্ষ বচন হচ্ছে হেতুবাক্যের সাহায্যে যখন সিদ্ধান্তটি বাধ্যতামূলকভাবে বার হয়, হেতুবাক্যের সাহায্যে সিদ্ধান্তটি যখন বাধ্যতামূলকভাবে বার হয় তখন তাকে নিরপেক্ষ বচন বলে। বা যে বচনে হেতুবাক্যের সাহায্যে সিদ্ধান্তটি বাধ্যতামূলকভাবে অপসারিত হয় বা বার হয় তখন তাকে নিরপেক্ষ বচন বলে। এবার দেখ, মনে করিলে সকল মানুষ হয় মরণশীল, এইটা সবচেয়ে বেশি বয়ে দিয়ে আছে, এটা জলদি বুঝবি। সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। কি লিখলি? সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। তাহলে এবার রাম হয় মানুষ, রাম হয় মানুষ। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হ্যাঁ, তোর বাবার নামও দিতে পারি, দাদার নামও দিতে পারি, সবার দিতে পারিস, কোনো ব্যাপার নাই। রাম হয় মানুষ। এবার তোরা বল, সব মানুষ যদি মরে রে মরণশীল হয় আর রামও মানুষ বটে, তো এই মরণশীল হবে কি না? হবে। তাহলে অতএব রাম হয় মরণশীল। অতএব রাম হয়, বুঝলি? এটা বটে নিরপেক্ষ বচন। এটাই আপনা আপনি এইটা বাইরেই হবে। যদি অন্য কোনো বাইর করতে চায়, মরণশীল মানুষ, রাম, রামের বাবা, হেন তেন, এগুলা সব এ বচন বটে, এ বচন বটে। আরে যখন আমরা কোনো জিনিসে স্বীকার করি, হ্যাঁ বলি, ঠিক আছে, সামান্য জিনিসের কথা বলা হয়, তখন এইখানে রাম হয় মানুষ বলতে আমরা রামকে বুঝাচ্ছি, রাম একটা মানুষ বটে। রাম একটা নাম বটে কি হাজারটা নাম বটে, যে
যার নামে রাম থাক না কেন সবে মরণশীল বটে। হ্যাঁ, সবে মরণশীল বটে, ঠিক। মানে সকল রাম হই মানুষও আমরা দিতে পারি, সকল যত রাম আছে সবাই মানুষ বটে। কিন্তু সামান্য বচনে কি হই, আমরা যদি একটা বলি, মানে এখানে সকলকে বোঝাচ্ছে। নাম একটা নিয়ম আছে, নাম টাম যদি থাকে, বস্তু জিনিস এইগুলা বোঝায়, ঠিক আছে, নির্দিষ্ট কোনো, তাহলে সেটা এ বচন হয়। এবার দুটা এ বচন থেকে সিদ্ধান্ত এ বচন হবে, ঠিক আছে। দুটা এ বচন যদি হেতু বাক্যগুলি এ বচন থাকে সদর্থক, ঠিক আছে, মানে সামান্য সদর্থক থাকে, তাহলে সিদ্ধান্ত সামান্য সদর্থক হবে। এর পরে এগুলা নিয়ম আছে, ঠিক আছে, ও সব নিয়মগুলো তোদের লিখাবো। ওকে, জিনিসটা এখন বুঝলি তো। আরেকটা দিছি, সেটা হচ্ছে সকল ফুল হয় আকর্ষণীয়। আকর্ষণীয়, সকল ফুল হয় আকর্ষণীয়, ঠিক আছে। গোলাপ হয় ফুল, গোলাপ একটা ফুল বটে, ঠিক আছে। তাহলে এটাও এ বচন হচ্ছে। এবার ইয়ার যে সিদ্ধান্ত হবে সেটাও এ বচন হবে, ইয়ার সিদ্ধান্ত যেটা সেটাও এ বচন হবে। অতএব সকল ফুল যদি আকর্ষণীয় হয়, গোলাপ যদি ফুল হয়, তাহলে গোলাপটা কি হবে, আকর্ষণীয় হবে কি না। সব ফুল বলছে আকর্ষণীয়, গোলাপ ফুল বটে, তো গোলাপটাও আকর্ষণীয় হবে। হ্যাঁ, তাহলে দেখ, গোলাপ হয়, অতএব গোলাপ হয় আকর্ষণীয়। বুঝলি, তাহলে গোলাপ হয় আকর্ষণীয়। অতএব সকল ফুল যদি আকর্ষণীয় হয়, গোলাপ যদি ফুল হয়, তাহলে গোলাপটা কি হবে, আকর্ষণীয় হবে কি না। সব ফুল বলছে আকর্ষণীয়, গোলাপ ফুল বটে, তো গোলাপটাও আকর্ষণীয় হবে। হ্যাঁ, তাহলে দেখ, গোলাপ হয়, অতএব গোলাপ হয় আকর্ষণীয়। বুঝলি, তাহলে গোলাপ হয় আকর্ষণীয়। নিরপেক্ষ বচন আসলে কি জিনিসটা বুঝ, মাধ্যম অমাধ্যম পরে বুঝবো, এখন জাস্ট যেটা করছি সেইটার হিসাবে বুঝ। হ্যাঁ, মাধ্যম অমাধ্যম যখন যাব তখন একটু চেঞ্জ হয়ে যাবে, এখন যেটা বুঝাচ্ছি সেটা একটু ডিফার করবে, ঠিক আছে। এখন বুঝ, দুটা হেতু বাক্য থেকে, কি বললি, দুটা হেতু বাক্য থেকে, ঠিক আছে, সিদ্ধান্তটা আপনা আপনি নিঃসরিত হবে, মানে আপনা আপনি সিদ্ধান্ত পাওয়া যাবে। তার মানে আপনি খাতায় লিখে যাবে, কি উঠে যাবে, তোকে লিখতে হবে, কিন্তু তোকে ভাবতে হবে না ইয়ার সিদ্ধান্ত কি দিব রে বাপ, কি হবে, কি হবে তোকে ভাবতে হবে না, ঠিক আছে, কারণ ওটা আপনা আপনি বাইরে হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখ, উদাহরণ যেটা লিখছি তোর জন্য, এটা সকল মেয়ে হয় চালাক। হ্যাঁ, ভালো ভালো কথাই লিখছি মেয়েদের সম্পর্কে। সকল মেয়ে হয় চালাক, শকুন্তলা হয় মেয়ে, এ বচন বটে, ঠিক আছে। যখন কোনো নাম টাম বুঝায় এ বচন হয়, ঠিক আছে। তাহলে আর স্বীকার করছে ওই জন্যে, শকুন্তলা নয় মেয়ে যদি থাকতো তাহলে এ বচন হইতো না। তাহলে দেখ, সকল মেয়ে হয় চালাক, শকুন্তলা হয় মেয়ে, অতএব শকুন্তলাও চালাক হবে। যদি মেয়ে, সব মেয়ে দুনিয়া চালাক বটে আর শকুন্তলা মেয়ে বটে, তো ইও চালাকই তো হবে, হবে তো। তাহলে সিদ্ধান্ত আমরা পায়ে গেলি, সিদ্ধান্ত কি, শকুন্তলা হয় চালাক। তাহলে সিদ্ধান্তটা কিভাবে লিখব, দ্বিতীয় হেতুবাক্য যেটা থাকে, এগুলা হেতুবাক্য বটে, বটে তো। হ্যাঁ, তো দ্বিতীয় হেতুবাক্যের উদ্দেশ্য
দ্বিতীয় হেতু বাক্যের উদ্দেশ্য, তারপর এ বচনের সংযোজকটা হবে। হ্যাঁ, হেতু বাক্যের জায়গায় কি হবে? দ্বিতীয় হেতু বাক্যের উদ্দেশ্য, আর বিধেয়ের জায়গায় হবে প্রথম হেতু বাক্যের বিধেয়। তাহলে কি লিখবো আমরা? শকুন্তলা শকুন্তলা হয় চালাক। তাহলে জিনিসটা বুঝ, শকুন্তলা এটার উদ্দেশ্য পদ বটে, এটা মানে শকুন্তলার ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, শকুন্তলা মেয়ে বটে, মানে এটা বিধেয় হচ্ছে। তাহলে শকুন্তলা এই দ্বিতীয় হেতু বাক্য, 2 নাম্বার হেতু বাক্যটার উদ্দেশ্য, প্রথম বাক্যটা উদ্দেশ্যটা লিখব সিদ্ধান্তে। হ্যাঁ, আর প্রথম হেতু বাক্যের বিধেয়টা লিখব, কোনটা? বিধেয়টা। ঠিক আছে, কোথায়? সিদ্ধান্তে। ওইটাই করেছি, শকুন্তলা হই চালাক। প্রথম হেতু বাক্যেরটা সিদ্ধান্তে নিয়েছি, প্রথম দ্বিতীয় হেতু বাক্যের উদ্দেশ্যটাকে নিয়েছি সিদ্ধান্তে উদ্দেশ্য হিসাবে, শকুন্তলা লিখে দিয়েছি। হই চালাক, এই চালাকটা কোথা থেকে এসেছে? প্রথম হেতু বাক্যের বিধেয়টা। ঠিক আছে, আরও অনেক দিতে পারি। তোরা বাকি যে উদাহরণ দিলি তো, সকল মানুষ হয়ে মরণশীল, রাম হয়ে মানুষ, রাম হয়ে মরণশীল, ওইটা লিখ। আর এইটা মিলা যে হ্যাঁ বাবু হচ্ছে কি নাই, যে বিধেয় উদ্দেশ্যগুলো মিলছে কি নাই। চল মিলা কর, অন্য কোনো কর, তোদের যেটা মনে একটা নিজে কর। এটা লিখেলে নিজে একটা কর। যেসব ছাত্রছাত্রী জাননি একটি বচনের 4টি অংশ হয়, তোমাদের জন্য আমি বলে দিচ্ছি একটি বচনের 4টি অংশ হয়। ঠিক আছে, বাক্যকে আমরা বচনে পরিণত করি। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমি কি বললাম? একটি বচনের 4টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, 4টি অংশ থাকে। একটি বচনের কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। যে সকল বা কোনো যেমন আই ও ই বচনে তো আমরা কি দেখলে কোনো থাকে। তাহলে যেখানে সকল, কোনো বা কোনো থাকে, এই অংশটিকে বলা হয় পরিমাপক। কি বলা হয়? পরিমাপক। ঠিক আছে, কি বলা হয়? পরিমাপক। পরিমাপক কাকে বলে? বচনে পরিমাপক কাকে বলে? বচনে যে শব্দ দ্বারা উদ্দেশ্য পদের পরিমাণ সম্পর্কে জানা যায়। কি বললাম? বচনে যে শব্দ দ্বারা উদ্দেশ্য পদের পরিমাণ সম্পর্কে জানা যায় তাকে বলে কি? পরিমাপক। যেমন সকল বলতে সব কিছু, কোনো বলতে কি সব কিছু নাই, কিছু পরিমাণ। ঠিক আছে, যেমন আবার এটাই দেখো, কোনো মানুষ নয় পাপী, মানে কোনো মানুষ নয় পাপী মানে সকলকে বোঝাচ্ছে। যখন একবার কোনো বসায় তখন কি সব জিনিসকে বোঝায়। ঠিক আছে, কিন্তু যখন দুবার কোনো বসে, কোনো লোক হয় পাপী, তার মানে সবাইকে বোঝায় না। কোনো লোক হয় পাপী, তার মানে সবাইকে বোঝায় না, কিছু পরিমাণ লোককে বোঝায়। কোনো লোক নয় পাপী, তার মানে কি কিছু পরিমাণ লোককে বোঝায়, কিন্তু কিছু পরিমাণ বোঝায়। আয় বচনে স্বীকার করে, অবচনে অস্বীকার করে। ঠিক আছে, এবার এই যে মানুষ পদটি, যেখানে আমরা মানুষ লিখেছি, সকলের পরে যে পদটি বসে সেটিকে বলে উদ্দেশ্য পদ। এটিকে কি বলে? উদ্দেশ্য পদ। উদ্দেশ্য পদে কি হয়? উদ্দেশ্য পদ কাকে বলে? বচনে তোমাদের বলে দিচ্ছি উদ্দেশ্য পদ কাকে বলে। বচনে কি বললাম? বচনে যার সম্পর্কে কথাটি বলা হয়, সেটাই হচ্ছে উদ্দেশ্য পদ, বা তাকে উদ্দেশ্য পদ বলে। বিধেয় পদ কাকে বলে? বিধেয় পদ আগে জানি, তারপর সংযোজক। বিধেয় পদ কাকে বলে? এটি উদ্দেশ্য আর এটি বিধেয়। বিধেয় পদ কাকে বলে? বচনে উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলা হয়
তাই হচ্ছে বিধেয়। ঠিক আছে, স্বীকার বা অস্বীকার যাই করা হোক না কেন, বচনে উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার বা অস্বীকার যাই করা হোক না কেন, কিন্তু বচনে উদ্দেশ্য সম্পর্কে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে আমাদের বিধেয় পদ। কি বিধেয় পদ? যেমন এখানে আমি বলেছি সকল মানুষ হয় মরণশীল, তাহলে মানুষ হচ্ছে উদ্দেশ্য, মানুষদের ব্যাপারে কথা বলা হচ্ছে মরণশীলতার কথাটা। হ্যাঁ, অবশ্যই এখানে স্বীকার করা হচ্ছে, মানুষদের ব্যাপারে মরণশীলতার কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে বিধেয়। এবার হইটা তাহলে কি? হই হোক বা নয় হোক এটা বটে সংযোজক। হই হোক বা নয় হোক এটা বটে সংযোজক। এটাই কি করে? বচনে উদ্দেশ্য আর বিধেয়কে সংযোগ করে, বচনে উদ্দেশ্য ও বিধেয়কে সংযোগ করে। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝেছ। আজকে ক্লাসটা এতটাই থাক।